বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন আমাদের সাথে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি, এরপর আমরা আলোচনা শুরু করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার তাকে রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে। এ সময় মব কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি নজরে এসেছে বলে সরকার এক বিবৃতি দিয়েছে। গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার অবমাননার সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এরপর যে তথ্যটি তা হচ্ছে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার প্রতি অপমানজনক ও সহিংস আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে আলাদা বিবৃতি পাঠিয়েছে দুটি মানবাধিকার সংগঠন। আইন ও সালিশ কেন্দ্র এক বিবৃতিতে বলছে, কোনো নাগরিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে তা নিষ্পত্তির একমাত্র পথ হচ্ছে সংবিধান ও আইনের নির্ধারিত প্রক্রিয়া। বিচার ব্যবস্থার বাইরে গিয়ে যে কোনো অপমানজনক ও সহিংস আচরণ শুধু ব্যক্তি অধিকারকেই লঙ্ঘন করে না, তা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। আর এক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এক বিবৃতিতে বলেছে, কোনো ব্যক্তি অপরাধ সংঘটিত করলে দেশের প্রচলিত আইনে তার বিচার করতে হবে। বিচার ব্যতি রেখে মব বা জনতার হাতে আইন তুলে নেওয়ার ঘটনা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর দৃষ্টান্ত। এ ধরনের আচরণ দেশের আইনি কাঠামো, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচার ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ। আরেকটি তথ্য তা হচ্ছে, বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা আন্তঃরাষ্ট্রীয় গুমের সঙ্গে জড়িত ছিল। সীমান্ত দিয়ে অবৈধভাবে গুম হওয়া ব্যক্তিদের আদান প্রদান করতেন দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। কমিশন গত 4 জুন এই প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অনেক নাগরিককে গুম করে অবৈধভাবে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হতো, আবার ভারত থেকে অনেককে বাংলাদেশে ফিরিয়ে আনা হতো, পাঠিয়ে দেওয়া হতো। দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যদের চাওয়া ও প্রয়োজন অনুযায়ী গুম করে অবৈধভাবে সীমান্ত দিয়ে আদান প্রদান করা হতো। এই কর্মকাণ্ডকে কমিশন আন্তঃরাষ্ট্রীয় গুম প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছে। প্রতিবেদনে অন্তত 5 জন গুম হওয়া ভুক্তভোগী ব্যক্তির জবানবন্দি নিয়েছে কমিশন, যারা গুমের পর ভারতে পাচার ও নির্যাতনের শিকার হয়েছিলেন। সবশেষ আরেকটি তথ্য ছোট্ট করে তুলে ধরি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, তা হচ্ছে, বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 3 জনের মৃত্যু হয়েছে। একই সময় 406 জনের নমুনা পরীক্ষায় 19 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কোভিড বিষয়ক যে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি, সেখানে এই তথ্য জানানো হয়। এদিকে আরেকটি তথ্য তা হচ্ছে, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 392 জন রোগী। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি 126 জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। একই সঙ্গে এই সময় ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই ছিল কিছু তথ্য। শাহেদুল হক রুবেল, আপনার কাছে আমি আসি। সাবেক সিইসি নুরুল হুদার সাথে ঘটে যাওয়া যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে আবারও মব ভায়োলেন্স যে বিষয়টি, এটি আলোচনায় এলো। এই ঘটনাটি আপনি নিশ্চয়ই দেখেছেন শাহেদুল হক রুবেল, কি বলবেন এই বিষয়ে? আপনার কাছে কি মনে হয়েছে দেখে? আমাদের কাছে মনে হয়েছিল যে সেনাবাহিনী প্রধানের একটা বক্তব্য রয়েছে যে মবকে সহ্য করা হবে না। তারপরেও সরকারের তো অনেক দিন গেল, পুলিশ প্রশাসনও মোটামুটি গুছিয়ে উঠেছে, এরকম একটা পরিস্থিতি মনে হচ্ছিল যে এখন হয়তো এই ধরনের ঘটনাগুলো আর ঘটবে না। প্রাথমিকভাবে অনেক ঘটনাই ঘটতে পারে একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে, এবং যখন একটি দেশে ধরেন সরকার ছিল না 3 দিন, তো তেমন একটি পরিস্থিতির মধ্যে তো অনেক কিছুই ঘটতে পারে। এবং
আমার ধারণা ছিল যে অনেক বড় বড় ঘটনা ঘটবে, সেই তুলনায় হচ্ছে যে এক্সপেকটেশন অনুযায়ী তার চেয়ে আমার মনে হয় যে মানুষ ধৈর্য ধারণ করেছিল। আহ, সেই সাপেক্ষে মানে এটার প্রতিক্রিয়াটা ধীরে ধীরে কমে আসছিল আর কি। কিন্তু তারপর হঠাৎ করে আবার এই যে গত দিনে যে ঘটনাটা ঘটলো, সেটা আমাদেরকে মনে করিয়ে দিল যে আসলে আমরা খুব বেশি এ, এগোতে পারিনি, আমাদের অগ্রসর খুব কম হচ্ছে। এবং আমার কাছে একটা অনুভব হয়েছিল আর কি সেটা দেখে, যে আমাদের অবস্থা কি এরকম হয়ে গেল যে বানরের তেল মাখা বাসে উঠার মতো। ঠিক আছে, যে আমরা উঠেছিলাম একটু, আবার নেমে আগের জায়গায় পৌঁছে গেছি। এই যে মবের যে বিষয়টি, এই মবের বিষয়টিকে আমরা এক এক ধরনের, আমার কাছে মনে হয় যে খুব প্রাথমিক পর্যায়ে এটার বিরুদ্ধে নীতিগত যে অবস্থান সরকারের এবং রাষ্ট্রের, সেটা জনগণের কাছে খুব পরিষ্কার করা দরকার ছিল। এবং সরকারের উদ্যোগে গণমাধ্যমের মাধ্যমে জনগণকে সচেতন করা দরকার ছিল। যদিও এটা দোষটা জনগণের না, এটা তো হচ্ছে কি লক্ষ লক্ষ জনগণ যে এটা করে না। প্রথম দিকে যখন গণবিস্ফোরণ ঘটে 5ই আগস্ট, তখন যে লাখ লাখ মানুষের ব্যাপার, যখন যারা গণভবনে প্রবেশ করেছিল বা জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছিল, সেটা মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল, সেটা স্বতঃস্ফূর্ত একটা মব ছিল আর কি। এটা পৃথিবীর সব দেশেই গণ অভ্যুত্থান পরবর্তীকালে বা গণ অভ্যুত্থানের সময়কালে ঘটে থাকে। হ্যাঁ, তখন হচ্ছে আইনকে ভাঙার একটা বিষয় থাকে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার একটা বিষয় থাকে আর কি। তো রাষ্ট্র আর জনগণ মুখোমুখি হয়ে দাঁড়ায়, সরকার পক্ষ এবং হ্যালো, জি, আমি শুনতে পাচ্ছি শাহদুল রুবেল। জি, আচ্ছা, সরকার পক্ষ এবং জনগণ মুখোমুখি হয়ে দাঁড়ায় হচ্ছে যখন একটা গণ অভ্যুত্থান পরিস্থিতি থাকে। কিন্তু গণ অভ্যুত্থানের প্রায় এতদিন পর, প্রায় 11 মাসের সময় পার হচ্ছে, যখন যখন সবকিছু এই মোটামুটি স্থিতিশীল হয়ে আসতেছে, তখন হঠাৎ শাহদুল করে রুবেল, এই এই বিষয়টা ঘটনায় তো সরকার একটি বিবৃতি দিয়েছে। জি, শাহদুল রুবেল, সরকার বিবৃতি দিয়েছে, আমি যেটির একটি অংশ তুলে ধরলাম। জি, দেখলাম। সে বিবৃতিটা যদি খেয়াল করেন, সেখানে আমরা দেখলাম মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে পুলিশ সদস্যের উপস্থিতিতে যদি ঘটনা ঘটে থাকে, তাহলে দায়ী পুলিশ সদস্যদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু যারা মব করছে, এই যে মবের যে প্রবণতা, ঠিক আছে, সেটাকে কিন্তু খুব শক্ত হাতে বা শক্ত ভাষায় সেটাকে বলা দরকার। সেটাকে শক্ত ভাষায় বলা দরকার, যে এই সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় হচ্ছে এই মব ভায়োলেন্স গুলোর দ্বারা। এবং গণ অভ্যুত্থানের স্পিরিটটাও, গণ অভ্যুত্থানকেও হচ্ছে অনেক সময় হচ্ছে অনেকেই প্রশ্নবিদ্ধ করতে পারে। গণ অভ্যুত্থানের যারা বিরুদ্ধে ছিল, ঠিক আছে, তাদের হাতকে শক্তিশালী করা হয় এই ধরনের হচ্ছে গিয়ে অনাচারের মধ্য দিয়ে। ফলে এই ব্যাপারটা নো টলারেন্স জি, আপনি জায়গায় দেওয়া স্বরাষ্ট্র দরকার। উপদেষ্টার কথা বললেন শাহদুল রুবেল। আমি একটু তুলে ধরি, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে অর্থাৎ সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যেটা হয়েছে, মানে গলায় এটা সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কোনো কিছু থাকলে আমাদের জানাবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ছিল। শাহদুল রুবেল, স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে বার্তা অথবা হুঁশিয়ারি কতটা কার্যকর বা শক্তিশালী প্রভাব ফেলবে যারা মব ভায়োলেন্স করেন তাদের উপরে, শাহদুল রুবেল? বার্তার মধ্যে তো ফাঁক রয়েছে। অপরাধী বা অভিযুক্ত যে আছেন, তাকে ধরার দায় দায়িত্ব হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার, পুলিশের হচ্ছে এটা কাজ। আপনি বড়জোর খবর দিতে পারেন যে অমুক বাসায় অমুক ঠিকানায় অমুক ব্যক্তি আছে, এই পর্যন্ত। তাকে পুলিশের হাতে সোপর্দ করা, তারা তাদের হাতে সোপর্দ করার যে বিষয়টা বলছেন, এই বিষয়টাই তো ঘটে সাধারণত, এই বিষয়টা ঘটেছে। তার সাথে একটু হয়তো আরো বেশি অতিরিক্ত হয়ে গেছে। তো এটাও তো আসলে ভাষা না আর কি, কোনোভাবেই সহ্য করা হবে না। এইরকম কথাবার্তা শোনা হয়, কোথায় সহ্য করা হচ্ছে আমি তো এখন পর্যন্ত দেখি নাই। হচ্ছে ধানমন্ডির একটি ঘটনা রয়েছে, তো সেটা ছাড়া তো আমি তো দেখি না যে খুব বেশি আপনারা হচ্ছে জিরো টলারেন্স আছে মব ভায়োলেন্সের ব্যাপারে। বরঞ্চ দেখি যে মব ভায়োলেন্স যারা করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল ধানমন্ডির ঘটনাতে।
ধানমন্ডি থানা ওসি তাদেরকে গ্রেপ্তার করেছিলেন। এবং তারপর কি হয়েছে আমরা দেখলাম, এনসিপির বিশাল বড় একজন নেতা ওখানে গিয়ে বীর দর্পে সে থানায় ঢুকে মব ভায়োলেন্সকারীদেরকে ছাড়িয়ে নিয়ে চলে গেলেন। এই যে সে একটা এনসিপির একজন নেতা, ঠিক আছে, একজন নেতা আইন প্রয়োগকারী সংস্থার লোকদের হাত থেকে, তাদের হেফাজত থেকে কোন আইনে কিভাবে করে তাকে নিয়ে গেল। আমার তো মনে হয় ওই নেতার বিরুদ্ধে হচ্ছে মামলা হওয়া দরকার ছিল। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এই পুলিশদের বিরুদ্ধে মামলা হবে, যে পুলিশদের সামনে মব ভায়োলেন্স হয়েছে। আপনি আগের ঘটনাগুলো সুরাহা করেন, সমাধান করেন, তাহলে ভবিষ্যতে নতুন মব ভায়োলেন্স কেউ করতে চাইলে সে 10 বার ভাববে। জি। কিন্তু সে 10 বার ভাবছে না, সে হিরো হচ্ছে উল্টা। সে উল্টা নিজেই হচ্ছে ফেসবুকে দিচ্ছে, নিজেই সামাজিক মাধ্যমে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে, এবং সে মনে করছে সে একটা বিশাল কাজ করেছে, একটা বিপ্লবিক কাজ করে ফেলছে। এরকম একটা পরিস্থিতি দেখা দরকার আছে। আরেকটা জিনিস আমি খুব খেয়াল করেছি, এই প্রথমবার একটি মব ভায়োলেন্সের সময়, যখন মব ভায়োলেন্স চলছে তখন তারা খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছে। এটা আমার কাছে খুবই রহস্যজনক ঘটনা আর কি। আমি এরকম দেখিনি। অতীতে আমরা সান্ডানা বোতল এরকম স্লোগান দিতে দেখছি, ইনকালাব জিন্দাবাদ স্লোগান দিতে দেখছি। এখন ইনকালাব জিন্দাবাদ নয়, ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে অন্য কোনো স্লোগান নয়, হঠাৎ করে হচ্ছে গিয়ে খালেদা খালেদা জিয়া জিয়া, এই যে স্লোগানটা, আমার কাছে মনে হচ্ছে এটা কি আবার আরেকটা কোনো ষড়যন্ত্রের ব্যাপার কিনা। যদিও সালাউদ্দিন সাহেব বলেছেন যে তার দলের যদি জি। কোনো কর্মী এখানে থাকে তার শাস্তি প্রদান করবেন। তবে এক্ষেত্রে আমার মনে হয়, আমি বিএনপির কেন্দ্রীয় নেতা এখানে একজন উপস্থিত আছেন, তারপরে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে বলি, আমার কাছে প্রায় মনে হয়, আমার এলাকাতে দেখলেও মনে হয় যে কেন্দ্রীয় নেতাদের বা বিএনপির যে মূল রাজনীতি আর তৃণমূলের যে কর্মী সমর্থক রয়েছে তাদের সেন্টিমেন্ট, এই জায়গায় কোথায় যেন একটা তফাৎ রয়েছে, একটা টিউনিং হচ্ছে না। জি। টিউনিং শাহিদুল হক রুবেল, আমি ঠিক আপনার এই জায়গাটা থেকে আমি একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের কাছে যেতে চাই, আপনার কাছে আবারও আসবো। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, সাবেক সিইসি নুরুল হুদার সাথে যে ঘটনাটি ঘটে গিয়েছে তাকে গ্রেফতারের সময় সেই ব্যাপারটি নিয়ে মব ভায়োলেন্সের বিষয়ে সরকার একটি বিবৃতি দিয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে কড়া বার্তা দিয়েছেন যে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটি অথবা এই বিষয়টি আপনি কিভাবে কি বলবেন এই ব্যাপারে, নজরুল ইসলাম খান? ধন্যবাদ আশফাক ভাই। আমি দুঃখিত আমার সহ আলোচক এবং অন্যদের কাছে আমার একটু দেরিতে সংযুক্ত হওয়ার জন্য। মব ভায়োলেন্স বিএনপি সমর্থন করে না। বিএনপি আজকের এবং অতীতের যে বক্তব্য রয়েছে এই বিষয়টা খুবই পরিষ্কার, আমাদের নেতৃত্বের জায়গা থেকে পরিষ্কার করা হয়েছে যে আমরা কোন রকম মব ভায়োলেন্স পছন্দ করি না। এখন সাবেক সিইসি নুরুল হুদা জাতির যে ক্রান্তিকাল, গত 15 বছরের যে স্বৈরাচার, সেই স্বৈরাচারকে পাকাপোক্ত করতে তার যে কর্মকাণ্ড, তিনি জাতির সাথে যে বিশ্বাসঘাতকতা করেছেন সেটার জন্য তিনি গ্রেপ্তার হতেই পারেন, তার বিচার হতে পারে এবং বিচার হওয়া উচিত বলেই আমরা মনে করি। কারণ যে স্বৈরাচারী সরকারের 3টি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, রাতের নির্বাচন, ঘোষণার নির্বাচন, এই সকল নির্বাচনের বৈধতা প্রদানের মধ্য দিয়েই তিনি বা এইটাকে এই জাতির কাছে তিনি নিয়ে আসছেন, এবং সেটার ফলশ্রুতি আজকে বাংলাদেশের যে অরাজনৈতিক ঘটনা, হত্যাকাণ্ড, নৈরাজ্য, যে নির্মম স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, সেই স্বৈরাচারের প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা স্বৈরাচারের যিনি প্রধান, তার যে অবদান, সাবেক সিইসি নুরুল হুদার অবদান তার চেয়ে কোনো অংশই কম নয়। বিচারের কাঠগড়ায় দুজনের সমান সমান অথবা প্রায় কাছাকাছি বিচার হওয়াটা আবশ্যক বলে আমরা মনে করি। কিন্তু তাকে গ্রেপ্তার পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে তার সাথে সামাজিক যে অন্যায় করা হয়েছে। জি, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, শাহিদুল হক রুবেল যেমনটা বলছিলেন যে সেখানে যারা ছিলেন, যারা মব ভায়োলেন্সের সাথে অথবা এই ঘটনার সাথে জড়িত ছিলেন, তাদের কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, এই ব্যাপারে কি বলবেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান? আমি আসছি আশফাক ভাই, আমি ধন্যবাদ জানাই আমার সহ আলোচককে, উনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। ওনার বক্তব্যই আছে যে এটি প্রথম যে একজন জাতীয় নেত্রী, এবং উনি এখন জাতীয় ঐক্যের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতি, এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশ।
তার নাম ধরে যে স্লোগান, এটি কোনো ষড়যন্ত্রের অংশ বলেই আমরা মনে করি। আমরা বলেছি আমাদের দলীয় স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার যে ওখানে যদি বিএনপির কোনো নেতাকর্মী থাকে তাদেরকে গ্রেপ্তার করা হোক, বিচার করা হোক, এমনকি এটা প্রমাণ হলে আমরা দল থেকেও তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করবো। কাজে আমরা নিশ্চিত এই ঘটনাটি যারা আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাম করে স্লোগান দিয়েছে তারা তাকে জাতীয় এই ক্রাইসিসের সময় তার অবদানকে খাটো করার জন্য এই কাজটি করেছে, এবং এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের করতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেতনায় বিশ্বাসী কোন নেতা কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জাতির কাছে তিনি জাতীয় ঐক্যের প্রতীক, সেই সময় তার নামে স্লোগান দিয়ে ওই রকম নৈরাজ্যকর ঘটনা, অসম্মানজনক ঘটনা, যেই ঘটনাকে বিএনপি সমর্থন করে না, বিএনপির মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেয় না, সমর্থন করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যেখানেই সন্ত্রাস সেখানেই প্রতিরোধ। তিনি বলেছেন কোন নেতা কর্মী যদি মব ভায়োলেন্সে অংশগ্রহণ করে অথবা কোন সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করে, জনগণকে তিনি অনুরোধ করেছেন তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করার জন্য। কাজে আজকে আমরা নিশ্চিত যে এটি একটি ষড়যন্ত্রের অংশ। অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী সে জায়গায় উপস্থিত ছিল না এবং এই মব ভায়োলেন্সে তারা অংশগ্রহণ করেনি। যদি এরকম ঘটনা প্রমাণিত হয় দল থেকে তো অবশ্যই বিচার করা হবে, কথা বলা হয়েছে, দলের স্ট্যান্ডিং কমিটি থেকে বলা হয়েছে, এবং আমরা বিশ্বাস করি জনগণ এই সকল ষড়যন্ত্রকারীকে অবশ্যই আইনের আওতায় সোপর্দ করবে অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটাই আমরা। জি, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিলেন, আমি একটু এই জায়গায় আসি আপনার কাছে। আমরা যদি সাম্প্রতিক সময়ে দেখি যে শুধু সাবেক সিইসির বিষয়টি তো না, বিগত যদি এই গভর্নমেন্টের কথাই বলি, আগের গভর্নমেন্টের সময় এগুলো হয়েছে, অবশ্যই হয়েছে, এবং তার আগেও হয়েছে, বাংলাদেশিটি ছিল। কিন্তু আমরা গত 9-10 মাসে যেইভাবে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো নিয়ে আসলে নানা রকম দুশ্চিন্তা এবং আলোচনার তৈরি হচ্ছে। এখানে একটি বিষয় যেটি সাম্প্রতিক সময়ে যে মবের কিছু ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ শক্ত অবস্থান নেয়, আবার কিছু দুই একটি ক্ষেত্রে দেখা যায় যে, অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ আসলে তেমন কোনো রেসপন্স করে না, শক্ত অবস্থান নেয় না। এখন এই যে পুলিশের যে ভূমিকা, হ্যাঁ, পুলিশ কি এখনো অনেকেই একটু ভয়ে আছেন, অথবা নাকি এটা দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের যে সদিচ্ছার যে জায়গাটি সেখানে অভাব দেখা দিচ্ছে কারো কারো? আপনি কিভাবে দেখেন বিষয়টি, নজরুল ইসলাম খান? দেখুন আশফাক ভাই, বাংলাদেশের রাজনৈতিক কালচারে গত স্বৈরাচারের আমলে পুলিশকে যেভাবে দলীয় কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে, তাদেরকে যেভাবে মদত দেওয়া হয়েছে, তাদের দ্বারা যেভাবে সন্ত্রাস নৈরাজ্যকারীদের প্রোটেকশন দেওয়া হয়েছে, তাদেরকে যেভাবে নির্মম নির্যাতন করা হয়েছে, তাদেরকে দ্বারা যেভাবে খুন গুম ইত্যাদিরও অংশ তারা হয়েছে, সেক্ষেত্রে আজকে আমি মনে করি যে বাংলাদেশের যে পুলিশ বাহিনী তাদের একটু নিরপেক্ষ অবস্থান, এই জায়গাটাই তারা হারিয়ে ফেলেছে। তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কোনোভাবেই প্রকাশ হয় না যে তারা জাতির জন্য, তারা যে জাতিকে সেবা করার যে প্রত্যয় তাদের রয়েছে, দীপ্ত শপথ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের রয়েছে, নিরপেক্ষতার দায়িত্ব রয়েছে, সে জায়গাটায় তারা কখনোই থাকে না বলে আমি মনে করি। যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের পেটোয়া বাহিনী হিসেবে তারা কাজ করে। এই যে তাদের অভ্যাসগত অবস্থান, তাদের সুযোগ সুবিধার অবস্থান, তাদের নৈতিক অবক্ষয়, এই নৈতিক অবক্ষয়ের কারণেই পুলিশ তাদের সঠিক জায়গায় নাই বলে আমরা মনে করি এবং আমি মনে করি। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, পরিবর্তন হওয়া প্রয়োজন। জি, আপনি যে পরিবর্তনের কথা বলছেন, আগামী জাতীয় নির্বাচন সেটা যখনই হোক, নির্বাচন অনুষ্ঠিত হলে যদি জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে, সংসদে এবং রাষ্ট্রের দায়িত্ব পায়, তখন কি পুলিশ আবারও বিএনপির পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হবে? অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। ধন্যবাদ আশফাক ভাই। এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই আমাদের রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রদান করেছেন। এই 31 দফাকে আমরা ধারণ এবং লালন করি। এই 31 দফার আলোকে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই, নতুন রাজনৈতিক অবস্থান তৈরি করতে চাই, জাতির প্রত্যাশাকে পূরণ করতে চাই। সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে আজকে রাষ্ট্রের যে সংস্কার, সেই সংস্কারের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কথা সেখানে বলা আছে, আইনের শাসনের কথা বলা আছে, বিচার ব্যবস্থার উন্নয়নের কথা বলা আছে। সেই সকল বিষয়গুলো পদ্ধতিগতভাবে বিএনপি অবশ্যই করবে। সেক্ষেত্রে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর যে আজকের যে অবস্থান, সেই অবস্থানকে পরিবর্তন করে একটি সঠিক অবস্থানে
আনার চেষ্টা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার হলে অবশ্যই আমরা করব, এবং আমাদের দেশ নায়ক অথবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এ বিষয়ে অত্যন্ত পরিষ্কারভাবে 31 দফার মধ্যে উল্লেখ করেছেন। জি, আপনাকে ধন্যবাদ শাহিদুল হক রুবেল। আপনিও থাকবেন, আমাকে একটি বিরতি নিতে হবে। ছোট্ট বিরতি শেষে আপনাদের সাথে আরো বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি বিরতির পর একটু শাহিদুল হক রুবেল আপনার কাছে আসি। এই যে মব ভায়োলেন্সের যে বিষয়টি আমরা যদি দেখি, এটি কি এক ধরনের একটা মানে মব কালচারে পরিণত হচ্ছে? আপনি কি বলবেন যে কোনো ব্যক্তি চাইলে আরেকজনকে ধরে আসলে পুলিশের কাছে দিয়ে দিচ্ছে, শারীরিক মানসিকভাবে হেনস্থা করছে, লাঞ্ছিত করছে, কাউকে মারধর বা হুমকি দিচ্ছে, এই যে বিষয়গুলো, এই বিষয়টা কি একটা মব কালচারে পরিণত হচ্ছে কিনা, যে এটা করা যায়, এটা করলে কিছু হয় না, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন শাহিদুল হক রুবেল? আসলে মব কালচার বা মব ভায়োলেন্স বা প্রথম দিকে ছিল মব জাস্টিস শব্দটা ছিল, আর আমরা ভারতবর্ষের মিডিয়াতে একটা শব্দ পেতাম মব লিঞ্চিং। লিঞ্চিং। সেখানে মব লিঞ্চিং ছিল, এবং পাকিস্তানেও এই মব লিঞ্চিং এর ঘটনা আমরা বহু বছর ধরে মিডিয়ায় দেখেছি। ভারতবর্ষে যেমন ধরেন কাউকে গরু খাওয়ার অপরাধে মব লিঞ্চিং করতে হয়েছে, পাকিস্তানে কাউকে ধর্ম অবমাননার কারণে মব লিঞ্চিং করা হয়েছে। তো এই ধরনের প্রবণতা কম বা বেশি এই উপমহাদেশের একটি বৈশিষ্ট্য, এটা একটু মাথায় রাখতে হবে। অনেকেই বলার চেষ্টা করে যে এটা হচ্ছে এই 24-এর একটা মানে বলা যায় হলো বাই প্রোডাক্ট, এটা বাই প্রোডাক্ট হিসাবে মানে আমাদের মধ্যে মব কালচারটা এসছে। কিন্তু আমাদের যদি গভীরভাবে দেখি, যে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে এই দেশে পকেট মারকে ধরলে, পকেট মার সে ধরেন সামান্য 500 টাকা চুরি করেছে, তাকে কিন্তু জনগণ মারতে 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 তাকে হত্যাই করে ফেলত, তাকে হত্যা করে ফেলত, এরকম ঘটনা আছে। বা অনেক সময় দেখবেন যে যে ছেলে ধরার যখন খুব আতঙ্ক ছড়িয়ে যায় সমাজে, তখন এই আমরা দেখেছি যে বেশ কিছু ঘটনা ঘটেছে যে নিরীহ মানুষকে তারা ছেলে ধরা বলে সন্দেহ করে কাউকে পিটিয়ে মেরে ফেলেছে, পুড়িয়েও মেরে ফেলেছে, এরকম ঘটনা ঘটেছে। এগুলো অরাজনৈতিক ভাবে ঘটেছে এই সমাজে। এবং চোর ধরলে পরে তাকে গণপিটুনিতে মেরে ফেলা, এটাও কিন্তু আমার দেশের শহরে গ্রামে নানান জায়গায় এরকম বৈশিষ্ট্য রয়েছে আর কি। বা আপনার মনে আছে কিনা, অনেক আগে, বছর 20 আগে গাবতলীর ওপারে একটা গ্রামে হচ্ছে কিছু ছেলে সবে বরাতের রাতে বেড়াতে গিয়েছিল, তাদেরকে ডাকাত মনে করে সেই কিশোরদেরকে, প্রায় 10-11 জন কিশোর গ্রামবাসীরা গণপিটুনিতে মেরে ফেলে দিয়েছে। ফলে এইরকম একটি প্রবণতা, এটি উপমহাদেশের একটা বলা যায় আমাদের অনেকগুলো খারাপ ইয়ার মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হিসেবে ছিল। তবে 24-এর পর যেটি আমাদের কাছে খুব বেশি দৃশ্যমান হয়ে এসেছে যে ঘটনাটা, সেটা হচ্ছে যে আপনার হলো যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো গণ অভ্যুত্থান তো দীর্ঘদিনে মানুষের একটা পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ। এটাকে অনেকে ম্যাটিকুলাস প্ল্যান বলতে পারে, এটার পিছনে মাস্টার মাইন্ড অমুক তমুক পরিচয় করে দিতে পারে। আসলে তো তা না, আসলে তো মানুষের একটা স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদ, স্বতঃস্ফূর্ত একটা মানে প্রতিশোধের মতো একটা জায়গা ছিল আর কি। দীর্ঘদিনের হচ্ছে গিয়ে চাপা ক্ষোভের বিস্ফোরণ। তো সেই বিস্ফোরণটা ঘটবার পর সেটা হচ্ছে আবার সবাই দেখা গেছে যে সামাজিক মিডিয়াতে যে যা করছে, সবাই নিজেরটাও দিয়েছে, বা আশেপাশে যা ঘটছে সেটা হচ্ছে ফেসবুকে তারা দিয়েছে, এবং দেওয়ার মধ্য দিয়ে এটার এক ধরনের পপুলারিজমটা তৈরি হয়েছে মানুষের, যে এটা করা যেতে পারে। দেখেন স্কুলের যে ছাত্র ছাত্রীরা, আমি যদি এখন বিবেচনা করি যে তারা কি কারো দ্বারা প্ররোচিত হয়ে করেছিল, কোনো এখানে হয়তো কারো না কারো স্বার্থ থাকতে পারে, কেউ হয়তো প্রাথমিক প্ররোচনা দিল, তারা এক ধরনের স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে ঘটনা তারা ঘটিয়ে ফেলেছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনাগুলো ঘটেছিল, তাদের প্রধান শিক্ষক শিক্ষিকা অধ্যক্ষাকে যে তারা হচ্ছে গিয়ে লাঞ্ছিত করছিল, এবং এটাও আবার ফেসবুকে তারা যারা করছিল তারা নিজেরাও ফেসবুকে এটা প্রচার করছিল। তো এটার ক্ষেত্রে এক ধরনের সামাজিক ভাবে আহ একটা সচেতনতার দরকার ছিল। সেই মুহূর্তে সেই পরিবেশটাও আমাদের তৈরি ছিল না আর কি ওই সময়। জি, শাহিদুল হক রুবেল, এক ধরনের সামাজিক গ্রহণযোগ্যতাও তৈরি হয়ে গেছে নাকি? গণমাধ্যমের একটা সমস্যা আছে। বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখা গেছে
এই দীর্ঘ 10 বছর বা 12 বছর বা 15 বছর ধরে তারা একচেটিয়া ভাবে, ঠিক আছে, বিগত আওয়ামী লীগ সরকারের হচ্ছে গিয়ে আপনারা মানে দালালি করে এসেছে, সোজা বাংলায় বললাম আর কি। দালালি করে আসছে। এবং এটার পর তারা দেখা গেছে তারা এক ধরনের সেলফ সেন্সরশিপ তৈরি করেছে। এবং তারা এরকম ঘটনাগুলো যখন ঘটছিল, সেখানে হচ্ছে মূলধারার গণমাধ্যম অনেক ক্ষেত্রেই আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলোকে এড়িয়ে গেছে। এবং এখানে যে একটা সামাজিক সচেতনতা তৈরি হওয়ার জন্য একটা ভূমিকা আছে গণমাধ্যমে, সেটা রাখেনি। আর পুলিশের ব্যাপারে যেটা আমাদের রাজন ভাই বলেছেন, খুবই একমত আমি। কিন্তু আমি মনে করি এখানে তো এখন অনেক রদবদল হয়েছে, অনেক মানুষ বদলে গেছে, প্রশাসনে, পুলিশ প্রশাসনে অনেক কিছু বদলে গেছে এবং অনেকখানি সময় গেছে। এবং এখন নতুন নতুন মানুষরা এসেছে, নতুন নতুন দায়িত্বে এসেছে। আমার মনে হয় এটা শুধুমাত্র পুলিশের যে ছোট কর্মকর্তা আর ছোট কর্মচারী এদের মানে ঘাড়ে দায় দেওয়াটা ঠিক হবে না। এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে গেলেন থাইল্যান্ডে, এর জন্য কিন্তু কিছু আহ, মানে পুলিশ কর্মকর্তার চাকরি চলে গেল। কিন্তু এটা বাংলাদেশে পাগলও বুঝে যে সর্বোচ্চ জায়গায় যদি সিদ্ধান্ত না হয়, তো এই রাষ্ট্রপতি আব্দুল হামিদের মতো মানুষকে ইমিগ্রেশন পার করে দেওয়ার কোনো সাহস কোনো পুলিশের ইমিগ্রেশনে বসে থাকা কর্মচারী বা কর্মকর্তার পক্ষে সম্ভব না। সম্ভব না। এই দায় দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে নেওয়া দরকার ছিল, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সে দায় দায়িত্ব না নিয়ে তিনি নিরীহ হচ্ছে গিয়ে মানে মানে সরকারি চাকুরে হচ্ছে এই পুলিশ কর্মকর্তাদেরকে দায়িত্ব দিয়ে তিনি মোটামুটি সাফ হয়ে থাকেন। শাহিদুল হক রুবেল, আমরা আমি মনে করি আরো কয়েকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। মন্ত্রণালয়কেও দায় গ্রহণ করতে হবে। আমরা অতীতে দেখেছি, গাজীপুরের ঘটনায় দেখেন, আমি আবার ভয় পাচ্ছিলাম। রাজন ভাই বলছেন যে যারা মব করে তাদেরকে ধরে পুলিশ হাতে দিয়ে দিবেন। তাহলে তো রাজন ভাই, আপনাদের যে কর্মীরা মব ঠেকাইতে যাবে তাদের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশন চলবে। ডেভিল হান্ট অপারেশন শুরু হয়েছিল কিন্তু গাজীপুরে, মবের বিরুদ্ধে যখন কাউন্টার মব তৈরি হয়েছে তখন ডেভিল হান্ট তৈরি হয়েছে। এবং এখন এই পরিস্থিতি দেখা যাবে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশন শুরু হয়ে যাবে যদি তারা মব ঠেকাইতে যায়। এটা আরেক বিপদে আশঙ্কা আমি করি আর কি। ফলে আমি মনে করি এটা একটা মানে বর্তমান সরকারের উপদেষ্টা যে মন্ডলী রয়েছেন, তো এই এন্ট্রিম গভর্নমেন্টের একটা সূক্ষ্ম হাতিয়ার হচ্ছে এই মব ভায়োলেন্স। অতীতে আমরা ফ্যাসিস্টদেরকে দেখেছি, তারা ডিজিএফআই কে ব্যবহার করেছে, র্যাব কে ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে। আর এরা এখন একটা নতুন পদ্ধতি আবিষ্কার করছে। আমরা তো ভাই কিছু করি না, আমরা তো খুবই ভালো মানুষ। শুনি সহজ সরল সফট ডেলিভারি দিয়ে যান তারা প্রচার মাধ্যমে, এবং তারা সফট ডেলিভারি দিয়ে যাবেন। আর হচ্ছে এই ধরনের নানা কাজ হবে। এবং এই কাজের মধ্যে নতুন একটা সুর তুলে দিয়েছেন যে মব ভায়োলেন্স হবে, স্লোগান হবে হচ্ছে গিয়ে বিএনপির নামে, স্লোগান হবে হচ্ছে গিয়ে খালেদা জিয়ার নামে। ব্যাস, তাহলে তো আরো হাত মুছা হয়ে গেল, আরো হাত ধোয়া হয়ে গেল। এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো দায় দায়িত্ব নাই। দায় দায়িত্ব সাধারণ জনগণের, আর দায় দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসন। শাহিদুল হক রুবেল, আমি আপনার কাছে আবারও আসবো। জি শাহিদুল হক রুবেল, আমি আসবো আপনার কাছে। আরো একটি বিষয় আপনার সাথে আমি কথা বলতে চাই, আমি আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের কাছে যেতে চাই। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, এই যে মব ভায়োলেন্স নিয়ে যে আমরা কথা বলছি, এই মব ভায়োলেন্স উস্কে দেওয়ার পিছনে শুধু সাবেক সিইসির বিষয় না, বিগত সময়েও গত 50 বছরে যত যেখানে যা হয়েছে, যদি আমরা বলি যে পলিটিক্যাল পার্টি, স্পেশালি মেজর যে দুটি বড় যে বাংলাদেশের দুটি রাজনৈতিক দল, ক্ষমতাচ্যুত বর্তমান আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি রাজনৈতিক দল এই মব ভায়োলেন্স উস্কে দেওয়ার পেছনে তাদের কি কোনো দায় নেই? রাজনৈতিক দলগুলোর সাথে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কি আসলে কোনো দায় নেই এর পেছনে? এর কি আপনি কি মনে করেন যে দায় আছে? নজরুল ইসলাম খান রাজন। হ্যাঁ, অবশ্যই দায় আছে। আমি মনে করি না দায় নেই। আপনি যদি একটু অতীতে ফিরে যান, আমাদের সব আলোচক অত্যন্ত সুন্দর বলেছেন, অনেক সুন্দর করে অতীতের ইতিহাস টেনেছেন। আমি 1996 নির্বাচনের পূর্বে একটি কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই। আমরা সবাই জানি, আপনারা দেখেন সচিবালয় থেকে একজন কর্মচারী বেরিয়ে আসলো, তাকে মব ভায়োলেন্স করে ধরে মেরে তাকে উলঙ্গ করে দেওয়া, জনতার মঞ্চ তৈরি করা। পরবর্তী পর্যায়ে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে সেই যে ঘাতক দালাল নির্মূল কমিটি অবয়ব যে অবস্থা তৈরি করা, সে অবস্থার মধ্যে দিয়ে আরেকটা নৈরাজ্যকর ঘটনা বাংলাদেশে হল। বিচারের প্রক্রিয়া চলবে, বিচারের মধ্যে এই সমস্ত ক্রিয়েট করার কোনো প্রয়োজন ছিল না। এখন
যথার্থই বলেছেন আমার সহ আলোচক যে এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান বলি, আমরা বিপ্লব বলি, যে ভাষাই বলি, এটাকে জাতি তো সমর্থন করেছে, সমগ্র জাতি এটার সাথে সম্পৃক্ত হয়েছে, যার যার অবস্থান থেকে সে কাজ করেছে। এখন তারপরে দেখা গেল কি যে আজকে এই মব ভায়োলেন্স অথবা একটা গোষ্ঠী, তারা যারা আজকে রাজনীতিতে আজকে নাগরিক পার্টি অথবা শিশু দল, যেটাই আমরা বলি, যে ভাষাই বলি না কেন, তারা এসে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আজকে এখানে বিশ্ববিদ্যালয় হতে হবে, কালকে ওটা করতে হবে, পরশু সেটা করতে হবে, মানে পুরো দেশটাই যেন এদের, এরাই যা কিছু করবে তারাই 2, 4, 5, 10, 20, 25, 50 জন ছাত্রছাত্রী অথবা অন্য কেউ একত্রিত হয়ে একটা মবের মধ্য দিয়ে একটা নৈরাজ্যকর পরিস্থিতি, সারা দেশ জাতির মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা, এই যে শুরু থেকে এই পর্যন্ত, এটা তো অবশ্যই রাজনীতিবিদদের অবস্থান আছে। এখন সেই রাজনীতিবিদ কারা, এটা আমাদের ফাইন্ড আউট করা দরকার। বিগত দিনের যারা স্বৈরাচারের দোষর ছিল, যথার্থই বলেছেন আমার সহ আলোচক যে সে ভারত থেকে এটা আমদানি করা, তার পরবর্তী পর্যায়ে এরাই পর্যায়ে 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 রন্ধ্রে রন্ধ্রে এটাকে সৃষ্টি করেছেন। পরবর্তী পর্যায়ে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সারা জাতির আকাঙ্ক্ষা যেখানে বাস্তবায়িত হলো, স্বৈরাচারের পতন হলো, সেই স্বৈরাচারের পতনের পর তার ফলাফল গিয়ে পৌঁছানো একটা গোষ্ঠীর হাতে, তারা এটার দাবিদার হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় এটাকে নিয়ে কথা বলছে। তারা আজকে আজকে আপনি দেখেন, আজকে যে বর্তমান যে পার্টি, নাগরিক পার্টি, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের খাঁচার থেকে বেরিয়ে এসেছে, তারা এবং এদেশের ইসলামিক কিছু দল, মুসলিম ভাবাপন্ন কিছু দল, তারা মিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন স্লোগান, এমনকি আমাদের জাতীয় সঙ্গীতকে নিয়েও কুরুচিপূর্ণ কথাবার্তা হয়েছে এদেশে, হয়েছে। কাজে আজকে এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে রাষ্ট্রের এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে যে কোনো সম্মানী মানুষ অথবা অসম্মানী মানুষ যাই হোক না কেন, আজকে যদি কেউ অন্যায় করে থাকে সেটার বিচার হতে পারে, সেজন্য তাকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, তার সর্বস্ব লুট করে নেওয়া, এটা তো হতে পারে না। এটা তো অন্যায়, সামাজিক অন্যায়। এটা দিনে 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 ছাত্রছাত্রী জনতা সবার মধ্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, জি ছাত্রছাত্রী আপনি যেই কথা বলছেন আমি একটু যোগ করতে চাই। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন বিএনপি রাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে গঠিত একটি দল। তিনি আক্ষেপের সুরে বলেছেন যদি ডিজিএফআই আমাদের দল গঠন করে দিত সুবিধা হতো। তিনি সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে এই কথা বলেছেন। তিনি আরেকটি কথা বলেছেন, এটি তিনি বলেছেন নির্বাচন কমিশনে যেদিন তারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য সেখানে যান কাগজপত্র জমা দিতে, সেই দিন তিনি বলেছেন বেরিয়ে যে সংস্কার কমিশন যে 400 আসন করার প্রস্তাব করেছে তার মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে। এই যে তার বক্তব্য, এই ব্যাপারে আপনি কি বলবেন? ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা এনসিপিকে কোথায় দেখছেন আপনি অথবা বিএনপি কতটা টক্কর দিতে পারবে? অ্যাডভোকেট নজরুল ইসলাম খান। খুবই হাস্যকর একটি কথা, তারপরে আমি জবাব দিচ্ছি। দেখেন আজকে রাজনৈতিক শিষ্টাচারটা কোথায় আছে? বাংলাদেশের স্বাধীনতাকালীন উত্তর এবং পূর্ব বাংলাদেশে একটি রাজনৈতিক কাজ, স্বাধীনতা যুদ্ধ কিভাবে হলো? স্বাধীনতা যুদ্ধ রাজনৈতিক যারা নেতাকর্মী ছিল, যারা ছাত্র জনতা ছিল, তাদের কালচার, তাদের কৃষ্টি, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের উদ্ভব হয়েছে, আমরা সেটা জানি। পরবর্তী পর্যায়ে জাতি সেটাকে অংশগ্রহণ করেছে, সেটা সমগ্র জাতি এই স্বাধীনতা অর্জন করেছে। এটাই হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। পরবর্তী পর্যায়ে সকল আন্দোলন, সংগ্রাম এবং রাজনীতিতে রাজনৈতিক নেতাকর্মীদের একটি অংশগ্রহণ আছে, ব্যাপক অংশগ্রহণ। আজকে এই যে শিশু দল বা নাগরিক পার্টি, তাদের জন্মগত অবস্থান কোথায়? কোথা থেকে তাদের জন্ম? তারা তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঝুড়ি থেকে জন্মগ্রহণ করা আরেকটি কিংস পার্টি। একটি কিংস পার্টি বিভিন্ন সময়ে আমাদের দেশে বিভিন্ন 11-এর পরেও কিংস পার্টির উদ্ভব হয়েছিল, বিভিন্ন সময়ে এটার উদ্ভব হয়েছে। এদের অস্তিত্ব বাংলাদেশে কোনোদিনই টিকে নাই। বাংলাদেশের মানুষ এদেরকে বিশ্বাস করে না, বিলিভ করে না। তার যে বক্তব্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারি মদদে বা সামথিং, যেটা তারা বলেছে, এটা হয়েছে এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের একটি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার জনগণের কাছে গিয়েছে, নির্বাচন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী অনেকগুলো নির্বাচনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, এর পূর্বে রাষ্ট্রপতি হয়েছেন জিয়া রহমান সাহেব।
তারা জনগণের কাছে গিয়েছে, ভোটের মাঠে গিয়েছে, জনগণ তাদের গ্রহণ করলে তারা নির্বাচিত হয়েছে, গ্রহণ না করলে নির্বাচিত হয়নি। আজকে যে এনসিপির জন্ম হয়েছে, তারা জনগণের কাছে প্রথমে যায়, জনগণ তাদেরকে একসেপ্ট করুক, জনগণ তাদেরকে চিনুক, জানুক, তারপরে এই প্রত্যাশা করাটা বোধহয় তাদের ঠিক হবে। জি, এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো মাঠেই তো তারা যায় না। সুতরাং কোন সরকারি মদতপুষ্ট দল হলে বর্তমানে তারাই আছে, অন্য কোনো দলকে দোষারোপ করার কোনো কারণ নেই। জি, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্ত। শাহেদুল হক রুবেল, আমি একটু আপনার কাছে অন্য বিষয়ে আসি। কয়েকদিন আগে বক্তব্য দিতে না দেয়ায় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে বেরিয়ে যান সিপিবি এবং গণফোরামের নেতারা। আপনি ছিলেন সেখানে, আমাকে যদি একটু সংক্ষেপে 2-3 মিনিটে বলতেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল। ঘটনাটা বেশি হলো বক্তব্য দিতে না দেওয়াতে না, সেটা হচ্ছে যে কমরেড বাসদের জেনারেল সেক্রেটারি যখন বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্যে বারবার ইন্টারাপ্ট করা হচ্ছিল। এরপরেই বক্তব্য দিতে আসছিলেন জামাতে ইসলামের নায়েবে আমির তাহের সাহেব। তাহের সাহেবের বক্তব্য প্রাসঙ্গিক ছিল না। তিনি সেই লন্ডন যে বৈঠক হয়েছে, লন্ডন বৈঠক এখানে নিয়ে এসেছেন, তারা আসেন নাই, তারা অভিমান করছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়। কিন্তু যেই মূল প্রসঙ্গে আলোচনা হচ্ছিল সেই সময় সবাই আলোচনা কিন্তু সেই প্রসঙ্গে আলোচনা করতে হয়, সেই এজেন্ডা আলোচনা করতে হয়। সেই এজেন্ডার বাইরে যেতে নিলে কিন্তু ইন্টারাপ্ট করা হয়, এটা ইন্টারাপ্ট করাটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় ওই আলোচনা যদি সংস্কার কমিশনের মূল আলোচনার সাথে মিল না মিলতে থাকে, তাইলেও ইন্টারাপ্ট করা হয়। আচ্ছা, যাই হোক, এটা কোনো সমস্যা নেই। কিন্তু কোন রকম ইন্টারাপশন ছাড়া তাকে বক্তৃতা দিতে দেওয়া হচ্ছে। তখন এটার ব্যাপারে হচ্ছে এলডিপি নেতা এবং জাতীয়তাবাদী সমমনা যে 12টা দল রয়েছে, সেই দলের নেতা হচ্ছে আমাদের সেলিম সাহেব হচ্ছে গিয়ে তখন এটা প্রোটেস্ট করেন যে উনি তো অপ্রাসঙ্গিক বক্তব্য রাখছেন। তখন যিনি সঞ্চালনা করছেন বা যিনি সভাপতিত্ব করছেন, তারা তাকে না থামিয়ে তাহের সাহেব বললেন যে আপনি বসেন, আপনি কতজনের রিপ্রেজেন্টেশন করেন আর আমি কতজনের রিপ্রেজেন্টেশন করি। এরকম একটা অধ্যত্বমূলক বক্তব্য তিনি দেন। এবং এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে সেই মুহূর্তে হচ্ছে প্রথম হচ্ছে গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিজান, উনি হচ্ছে গিয়ে একটি বক্তব্য দিয়ে ওয়াকআউট করেন। তারপর হচ্ছে গিয়ে বুজলুর ফিরোজ এটা প্রতিবাদ জানান, এবং হচ্ছে কমরেড রহিন হোসেন প্রিন্স এবং আমি তখন হচ্ছে তাদের একই সাথে আমরা পরে মিজান ভাইয়ের পরে আমরা বেরিয়ে আসি। পরে সালাউদ্দিন সেলিম ভাই সাহেব বেরিয়ে আসছেন, এবং পরে আবার আমরা হচ্ছে বদিউল আলম মজুমদার উনি বাইরে নিচে নেমে আসেন, মনিরুল হায়দার নিচে নেমে আসেন, ওদের মানে আমাদের এই সংস্কার কমিশনের তাদের আলোচনা বা সার্বিকভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজকে সামনের দিকে অগ্রসর করার সহযোগিতার যে ব্যাপারটা আছে, সেইটা রক্ষার স্বার্থে, ঐক্যমত্য রক্ষার স্বার্থে আমরা আবার ফিরে যাই আমরা এই প্রতীকী প্রতিবাদ করবার মধ্য দিয়ে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে বললেন যে এনসিপি আপনি ঐক্যমত্য কমিশনের মিটিংও দেখবেন, বিটিভিতে তাকায় দেখবেন যে এনসিপির বসার জায়গা থেকে শুরু করে এমসিসির বক্তাদের বক্তব্য দেওয়ার সময় এবং জামাত ইসলামের বক্তব্য দেওয়ার সময় আমরা দেখি যে হচ্ছে সরকার বলেন বা কমিশনের বলেন, এক ধরনের অতিরিক্ত উদারতা রয়েছে। এটা হচ্ছে সঠিক নয়। এই জায়গায় এক ধরনের বৈষম্য আছে, সেই বৈষম্যটার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ ছিল। জি, শাহেদুল হক রুবেল, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয় এবং অন্যান্য বিষয়ে আপনার সাথে আবারও কথা হবে। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত আবারও শুনতে পারবেন। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।